আরিশ আহামকের মতো তাকিয়ে থাকে। নিক ফোন বের করে আরিশের উদ্দেশ্যেই বলে, মিষ্টি বিতরণ করেছিস? এই মাত্র না বললি বাচ্চার প্রয়োজন নেই, বউ ঠিক থাকলেই চলবে। যাকে তোর প্রয়োজন নেই তার খুশিতে মিষ্টি বিতরণ করে কি করব? নিক চোখ রাঙিয়ে তাকাতেই আরিশ অসহায় মুখ বানিয়ে বলে, ক্ষমা কর ভাই, মিষ্টি বিতরণ করার জন্য সময় তো দিবি। রাতে বললি মাত্র, এখন ওখানে যাব, এরপর দিয়ে আসবো। নিক গম্ভীরতা নিয়ে উঠে যায়। আরিশ স্পষ্ট দেখতে পেয়েছে নিক ছটফটে চোখ। গ্যাংস্টার বস সিসিটিভি কন্ট্রোল রুমে স্থির হয়ে বসে আছেন। তার পাশে অবস্থান করছে অধিরাজ। এই কক্ষটি অত্যন্ত সংরক্ষিত। নির্দিষ্ট কয়েকজন ছাড়া এখানে প্রবেশ করার কোনো অনুমতি নেই। মিনারের অভ্যন্তর থেকে শুরু করে চারপাশের প্রতিটি কার্যকলাপ এই মনিটরিং সিস্টেম ধারাবাহিকভাবে প্রতিফলিত হচ্ছে। সমগ্র এলাকা এক অদৃশ্য চোখে নিয়ন্ত্রণে আবদ্ধ। এক নীরব আর তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটি ফুটেজ পর্যবেক্ষণ করছেন। তার উদ্দেশ্যে একটি সেই বিশ্বাসঘাতক গার্ডকে শনাক্ত করা, যে তার অগোচরে পেছন থেকে ছুরি চালিয়েছে এবং শত্রুদের সঙ্গে আঘাত করে তাকে বোমা হামলার মাধ্যমে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রতিটি সেকেন্ড তার কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি দৃশ্য সে বিশ্লেষণ করছে খুব গভীর মনোযোগ, যাতে সামান্যতম সূত্র তার দৃষ্টি এড়াতে না পারে। রুমের পরিবেশ নিঃশব্দ ও ভারী হয়ে আছে। মনিটরের আলোয় নিকের মুখে প্রতিফলিত হচ্ছিল কঠোরতা আর প্রতিশোধের ছায়া। অধিরাজ নীরবে তার পাশে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। এই মুহূর্তে সামান্য ভুল ও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশাল মনিটর ওয়ালে মিনারের প্রতিটি অংশ লাইভ ফুটেজ ভেসে উঠছিল। প্রবেশ পথ, করিডোর, নিরাপত্তা চেকপোস্ট, এমনকি বাইরের আঙিনার প্রতিটি কোণ পর্যন্ত নিক একের পর এক ক্যামেরা চ্যানেল পরিবর্তন করছিল। কখনো গেট নম্বর 1, কখনো সার্ভিস করিডোর, আবার কখনো স্টেরাজ ইউনিট। সব জায়গায় ফুটেজ সময় ধরে পিছিয়ে পিছিয়ে রিভাইন্ড করে দেখছিল, খুঁটিয়ে খুঁটিয়ে। যেখানে সামান্য সন্দেহ হচ্ছিল সেখানে ভিডিও সে স্লো করে ফ্রেম ধরে ধরে বিশ্লেষণ করছিল। মাফিয়া বসের আঙুল দ্রুত কন্ট্রোল প্যানেলের বোতাম টিপে ফুটেজ জুম ইন জুম আউট করছিল। আরিশ পাশে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়েছিল। সে কয়েকটি নির্দিষ্ট সিকিউরিটি পয়েন্ট চিহ্নিত করছিল করে বলল, এই জায়গাগুলোর ফুটেজ আগে চেক কর। এই সময়ের মধ্যে কি অস্বাভাবিকভাবে প্রবেশ বা বের হয়েছিল কিনা খুঁজতে হবে। ফুটেজ এগোতে এগোতে একটি নির্দিষ্ট সময় ক্লিপে নিক থেমে যায়। সেখানে একজন গার্ডের চলাফেরা অস্বাভাবিক লাগছিল। বারবার দিক পরিবর্তন, নিরাপত্তা চেক এড়িয়ে যাওয়া এবং নিষিদ্ধ করিডোরের দিকে অপ্রয়োজনীয় প্রবেশ। গ্যাংস্টার বসের চোখে হিংস্রতার ছায়া স্পষ্ট হয়ে ফুটে উঠছে। আরিশ অবাক হয়ে বলে, নিক, এ তো হেনরি। রাস্তা থেকে তুলে এনে রাজপ্রাসাদে স্থান দেওয়ার এইটাই। শালা মাদারবোর্ড বাচ্চা এত বড় ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়েছে, অথচ জানতেই পারলাম না। নিকের চোখ মুখ কঠোরতা ঢেকে যায়। মনিটরের আলো নিভে দিয়ে আরিশের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলে উঠছে, ওকে টর্চার সেলে নিয়ে আয়, আসল কালপিট বের হয়ে আসবে। শিওরের মাস্টার মাইন্ড কায়া ছিল। আরিশ সম্মতি জানিয়ে বলে। নিক এখন কোথায় যাচ্ছিস? ব্লেজার ঠিক করে বলে। রক্তের সন্ধানে। আরিশ সামান্য হেসে বলে, তোর বোনকে কি মিনারে নিয়ে আসবি? নিক কিছু না বলে গম্ভীরতা নিয়ে বের হয়ে যাচ্ছিল সিক্রেট রুম থেকে। মূর্তি খাড়গুড়িয়ে আদেশ করে, বিয়ের আয়োজন পুনরায় শুরু কর। আরিশ হতভম্ব হয়ে যায়। কার বিয়ে? কিসের বিয়ে? নিক অধিরাজের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে। সারা জীবন চিরকুমার নিশ্চয়ই থাকতে চাস না? অধিরাজের চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। খুশিতে তো চেয়েছিল নিককে জড়িয়ে ধরতে, কিন্তু তার আগেই নিক বের হয়ে যায়। আরিশ গালে হাত দিয়ে অস্থির অধিরাজের দিকে তাকায়। অধিরাজ আরিশের দিকে খুশি মনে বলে, স্যার, আমার বিয়েটা তবে হচ্ছে? আরিশ ছোট চিপে হেসে বলে, চিন্তা করছিস কেন? অবশ্যই হবে বিয়ে। অপেক্ষা কর, ভালো কিছুই হবে। চারপাশে এক গভীর ও নিস্তব্ধ নিস্তব্ধতা বিরাজ করছে। গোরস্থানের এই জনমানবের প্রান্তরে সময় কোনো হিসেব নেই। বোনের কবরের পাশে স্থির হয়ে বসে আছেন এক শোকাতুর ভাই। সূর্য কখন দিগন্ত রেখায় মিলিয়ে গেছে, আর কখন গোধূলির আলো ধূসর অন্ধকারে রূপ নিয়েছে, সেই পথটুকু যেন তার লুপ্ত হয়েছে। আর সে দৃষ্টি কবরে কাঁচা মাটিতে, বাতাসে আর্দ্র মাটির ঘ্রাণ আর ঝরা পাতার মর্মর ধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই।
আরিশ মাথা ঝুঁকে কবরে চুমু খায়, ঠিক যেন মেহেরের কপালে ঘেত যেমন। আরিশ মুচকি হেসে মাটির উপর হাত রাখে মমতা ভরা গলে বলে, এসেছি আমি। নিজেকে একদম একা ফিল করবি না। যতদিন তোর ভাই জীবিত আছে ততদিন সে তোর ছায়া হয়ে থাকবে। তুই তো আমাকে রেখে চলে গেলি, আমি কিভাবে তোকে একা ছেড়ে দিই বল? ওপাশ থেকে কোনো উত্তর আসেনি। আসবে কিভাবে? ওপাশে রমণীটি যে গভীর নিদ্রা আছে না। দূর থেকে দাঁড়িয়ে পুরো দৃশ্য তানভি আর অধিরাজ তাকিয়ে দেখলো। তানভি আরিশের দিকে তাকিয়ে অধিরাজের উদ্দেশ্যে বলে, আরিশ স্যার কি প্রায় এখানে আসে? অধিরাজ সামনের দিকে দৃষ্টি রেখেই বলে, প্রায় নয়, প্রতিদিন আসে। এক রাতও মিস হয় না। যদি দূরে কোথাও থাকে তবে সেটা অন্য কথা। তানভি মলিন হেসে বলে, শুধু ভালোবাসা নয়, মেহের স্যারের প্রাণ ছিল। খুব যত্ন আর ভালোবাসতো। পুতুলের মতো আগলে রেখেছিল এত বছর। তানভীর মুখের বিষণ্ণতায় ঠেকে যায়, নিঃশ্বাস ছেড়ে বলে, আমি মেহেরের চিঠিগুলোর কথা তোমার স্যারকে জানাইনি। তুমিও এসব নিয়ে স্যারকে কিছু বলো না। তানভি মন খারাপ করে তাকায়। বাতাসে বারবার চুলগুলো মুখে এসে আসে পড়ছে। বাম হাতের সাহায্যে ছড়িয়ে বলে, আরিশ স্যার এই কথাটা জানলে কখনো মেনে নিতে পারবে না রাজ। স্যার আর তোমার বসের বন্ধুত্ব নিয়ে শুধু তুমি নয়, পুরো দেশ জানে আরিশ আর নিক একই প্রাণ। একজনের জন্য আরেকজন সব কিছু পুড়িয়ে দিতেও প্রস্তুত। এত সুন্দর বন্ধুত্ব আমি কিভাবে নষ্ট হতে দেই? অধিরাজ তানভীর কাঁধে হাত রেখে হালকা হেসে বলে, জানাওনি কেন? এদের বন্ধুত্ব ভাঙার জন্য দুনিয়ায় এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি। তানভি অধিরাজের চোখে চোখ রেখে শান্ত গলায় পড়ে, সম্পর্ক নষ্ট করার জন্য বিরাট রচনার প্রয়োজন হয় না, বরং এক লাইনের কথাই যথেষ্ট। তুমি আমি সবাই জানি আরিশ স্যার মেহেরকে নিয়ে বেঁচেছিল এত বছর। নিজের হাতে বড় করেছে, বুকে রেখে ঘুম পাড়িয়েছে। মেহের নিজেও ভাই বলতে পাগল ছিল, কিন্তু পরিস্থিতি বদলালো, সময় বদলে গেল। মেহের তোমার বসের প্রতি আসক্ত হয়ে পড়ল, যাকে বলে মরণ ব্যাধি আসক্তি। প্রচণ্ড ভালোবাসতো মেয়েটা। কেউ না জানলেও আমি জানতাম সব কিছু। কত শত পাগলামো করেছে। ওর পেন্টিং রুমে এখনও অসমাপ্ত রয়েছে একটা পেন্টিং, যেটা সমাপ্ত করার সময়ও পেল না মেয়েটা। ভেবেছিল একদিন সারপ্রাইজ দিয়ে ভালোবাসি বলে প্রপোজ করবে, কিন্তু সেই সুন্দর সময় আর আসলো না। আর তার আগেই সে হেরে গেল ভালোবাসার কাছে। জানতে পারলো যাকে নিয়ে স্বপ্ন দেখেছে দিনের পর দিন, সে অন্যের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে, অন্যকে ছুঁয়ে দিচ্ছে। ভেঙে চুরমার হয়ে গেল অষ্টাদশী কন্যার মন। কাউকে কিছু বলল না, কোনো অভিযোগ করেনি কারো উপর, শুধু নিজেকে অপরাধী বলে গিয়েছে। কোনোদিন তোমার বসের সামনে গিয়ে জিজ্ঞাসা করেনি, আমাকে ভালোবাসলে কি খুব অন্যায় হয়ে যেত? কেন ভালোবাসলেন না আমায়? কেন অন্য নারীকে নিজের বুকে ঠাঁই দিলেন? একবারও কিন্তু জিজ্ঞাসা করেনি। নিকের সামনে গিয়েও দাঁড়ায়নি। বদ্ধ রুমে একা চিৎকার দিয়ে কাঁদতো। আমি শুনেছি বহুবার সেই কান্না। আমাকে জড়িয়ে ধরে কাঁদতো, নিঃশ্বাস ফেলতে পারতো না, যেন দম বন্ধ করা পরিস্থিতি। নিজেকে মুক্তি দেওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিল। আত্মহত্যারও সময় পেল না, জানোয়ারদের থাবায় পড়তে হয়েছে। তাতে কি, সেদিন বের না হলে তো আজ এই থাবার সম্মুখীন হতে হতো না। আর তুমি বলছো মেহেরের বাহিরে যাওয়ার কারণ আরিশ স্যারকে জানাই? ভুলে যেও না রাজ, বুক থেকে আপনজন চলে গেলে মানুষ বাস্তবতা ভুলে যায়। কেন চলে গেল সেই কারণ খুঁজতে মরিয়া হয়ে ওঠে। আর কারণ হিসেবে মেহের বলেই গিয়েছে, ভালোবাসায় হেরে গিয়ে মৃত্যুগ্রহণ করে নিলাম। তোমার কি মনে হয় আরিশ স্যারের মনে একবারের জন্য কি তোমার বসের প্রতি বাঁকা দৃষ্টি জন্মাবে না? এই বাঁকা দৃষ্টি বড় আকারও ধারণ করতে পারে। চাই না এমন কোনো দৃষ্টি সৃষ্টি হোক। সবাই তো ভালো আছে, থাকুক এই ভালোটুকু। অধিরাজ কিছুক্ষণ নীরব গভীরতা নিয়ে ভাবলো। বিষয়টা তানভীর কথা খুব যৌক্তিক মনে হলো। চিঠিগুলো পুড়িয়ে দাও। তানভী অবাক হয়ে বলল, কি বলছো এইসব? পুড়িয়ে ফেলবো কেন? তানভী বুকে দুই হাত গুজে বলে, যাতে কখনো আরিশ স্যারের নজরে না পড়ে। ভয় পাচ্ছ? এতদিন পাইনি, কারণ বিষয়টা কখনো ভাবিনি। কিন্তু এই বিষয়টা ভবিষ্যতে জটিল হতে পারে। তার আগে চিঠিগুলো পুড়িয়ে দাও। পুরানোর প্রয়োজন নেই। মেহেরের স্মৃতি এগুলো আমার কাছেই থাকুক, কোনোদিন তোমার স্যারের নজরে যাবে না। যদি কোনোদিন যাই তবে? তানভী কোনই দিয়ে অধিরাজের বুকে আঘাত করে বলে, যাবে না। এবার চলো মেহেরের কাছে। তানভী কথাটা বলে আর দাঁড়ালো না। কবরের পাশে গিয়ে হাঁটু ভেঙে বসে না চাইতো চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে থাকে মাটিতে। হাত রেখে ভাঙা গলায় বলে, রাজকে ভালোবাসি,
কথাটা সর্বপ্রথম তুমি জানতে মেহের। তোমার আমার বয়সের পার্থক্য ছিল অনেক। এরপরও তুমি ছিলে বন্ধু, ছিলে আমার বোন, যার কাছে আমার সমস্ত গোপনীয় ভালো লাগা খারাপ লাগা শেয়ার করতাম। সেমভাবে তুমিও করতে। কিন্তু আজ কত মাস হয়ে গেল কাউকে মনের কথাগুলো সহজে বলতে পারছি না। জানো, খুব মিস করছি তোমাকে। মনে আছে তুমি বলেছিলে তানভি আপু, তোমার বিয়েতে আমি খুব সাজবো, তুমি আর আমি মিলে অনেক নাচবো। সূর্যোদয় হলে আমার আর অধিরাজের বিয়ের এঙ্গেজমেন্ট, 2 দিন পর আমাদের বিয়ে। এনজয়টা কিভাবে করব বলো তো? তুমি নেই, নাচবে কে আমার সাথে? খুব মিস করছি তোমাকে মেহের। I have truly become alone after losing you. I miss you so much that I can't even explain it. তানভি কেঁদে ওঠে। অধিরাজ তানভিকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। যার জন্য নিজের জীবন দিয়েছে সেই পুরুষটা কোনো দিনও তার কবরের পাশেও আসেনি। কি নিষ্ঠুর পাষাণ তোমার বস রাজ। একটা দিন আসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? অধিরাজ তানভির মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, বস এমনই তানভি, বসের হৃদয়ে কারোর জন্য কাঁপে না, কাঁদে না, খুবই হার্টলেস আর শক্ত হৃদয় ওনার, তাই ওনার কাছ থেকে এমন কিছু আশা করো না। মিনারের চারিদিকে অবিরাম গোলাগুলির আওয়াজ ছড়িয়ে পড়েছে। অন্ধকার রাত নিজেই আতঙ্কে কেঁপে উঠছে বারবার। এই ভয়ানক রাতে দূর থেকে ভেসে আসে গ্যাংস্টার বসের 2 বিশ্বস্ত সহকারী শ্যাডো ও হান্টারের গর্জন। ব্যক্তিগত সব গার্ড নিঃশব্দে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। প্রত্যেকের মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ, ফ্যাকাশে চেহারায় জমে আছে আসন্ন বিপর্যয়ের পূর্বাভাস। তাদের সামনে দৃঢ় অথচ অগ্নিগর্ভ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গ্যাংস্টার বস, যার এক হাতে ছকছকে ধারালো ছুরি শক্ত করে ধরা আর অন্য হাত দিয়ে সে কপাল ঘষছে। গ্যাংস্টার বসের সেই শূন্য দৃষ্টি প্রতিটি রক্ষীর অবয়ব ভেদ করে যাচ্ছিল। তিনি তাদের চামড়ার নিচে লুকিয়ে থাকা ভীতিটুকু পাঠ করতে সচেষ্ট। নিকের চোয়াল দৃঢ়বদ্ধ হয়ে আছে, সেখানে এক অটল কাঠিন্য খোদাই করা। পরিহিত কৃষ্ণবর্ণের হুডির ছায়াতলে সেই দুজনেত্র যুগল তখন এক প্রলয়ঙ্করী রূপ ধারণ করেছে। মনে হচ্ছিল যেন কোনো এক অগ্নিকুণ্ড থেকে বিচ্ছুরিত লাল আভা সেই ধূসর তাকে গ্রাস করে সেখানে জমাটবদ্ধ হিংস্রতার আর রক্তের ঝিলিক। প্রতিটি গার্ডকে শিকারীর মতো পরো করছে হুডির নিচে থাকা মাফিয়া বসের তীক্ষ্ণ হিংস্র ধূসর চোখ দুইটা। অনুভব করতে এই সমস্ত গার্ড থরথর করে কাঁপতে থাকে। নিক সবার দিকে এক নজর তাকে রহস্যময় হাসল, আঙুল দিয়ে ইশারা করে শক্ত গলায় বলে, Enemy of the gangster boss. Maybe you were forgetting that I'm an underworld terrorist. You have got the guts to pull this fucking conspiracy against me? নিকের কথা সবাই কেঁপে ওঠে। একসাথে বহু জনকে মেরে টুকরো টুকরো করা বিশাল দেহী লোকগুলো গ্যাংস্টার বসের সামনে আতঙ্কে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভিড় থেকে একজন কাপা গলায় বলল, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত বস। সেইখানে শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে আপনার ক্ষতি করা আমাদের জন্য স্বপ্ন বস। ইভেন ইন দ্যাট আই উইল নেভার স্ট্যান্ড এগেনস্ট টু ইউ। নিক ঠোঁট পাকে হাসল, ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতে থাকে। সবার অন্তর আত্মা কেঁপে ওঠে। ভিড়ে থাকা লোকটা পা ভেঙে মাটিতে লুটিয়ে কান্না করে ওঠে। ভেবেছে এভাবেই কথা বলার জন্য তাকে নির্মম মৃত্যুর শিকার হতে হবে। দিশেহারা হয়ে নিকের পায়ের কাছে লুটিয়ে পড়ে ক্ষমা চেয়ে বলে, ক্ষমা করবেন বস, এইভাবে মধ্যে কথা বলার জন্য ক্ষমা করুন, জীবন ভিক্ষে দিন। নিক ফ্রিকুচকে নিচে তাকায়। বাল, উঠে দাঁড়া। লোকটার হাত জোর করা অবস্থায় উঠে দাঁড়ায়। বিশাল দেহী ব্যক্তিটার চোখের কোটরে পানি। নিক চোখ দিয়ে ইশারা করতে লোকটা নিজের স্থানে দাঁড়ায়। নিক আবারও সামনে দৃষ্টি রাখে। ভয়ানক শিকারীর ন্যায় সেই দৃষ্টি সবার ভেতর কম্পিত। কার উপর হামলা হবে কারোর ধারণা নেই। নিক সামনে গিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে তাকায় পেছনে। নিকের শান্ত আর হিংস্র চোখ জোড়া দেখে একজন কাঁপতে থাকে। পালানোর চেষ্টায় এদিক সেদিক তাকায়, কিন্তু সে ভালো করেই জানে পালানোর তার জন্য পুরোটা বিলাসিতা। নিক বাঁকা হেসে লোকটার ঘাড় খামচে ধরতে দাঁত পেশে বলে, কাঁপছিস কেন? কিছু করেছি আমি? লোকটার কাঁপার জন্য ঠিকভাবে জায়গায় দাঁড়াতে পারছে না। কালো কুচকুচি শরীর দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে অনবরত। কপাল দিয়ে রগগুলো ফুলে উঠেছে আতঙ্কে। নিক কিছুক্ষণ সেদিকে তাকে বাঁকা হাসলো। কেমন হিংস্র আর কেমন অদ্ভুত হাসি সেই। নিকের হাত এখনো লোকটার ঘাড়ে চেপে ধরে রাখা।
সবাই ভাবছে সামান্য ভাবে হয়তো ধরা, কিন্তু লোকটা পারছে না চিৎকার দিয়ে কাঁদতে। এমন মনে হচ্ছে যেন মাংস ভেদ করে আঙুলগুলো ঢুকে যাচ্ছে। লোকটা সহ্য করতে না পেরে কোন রকম উচ্চারণ করে, বস। পরপর নিকের ঠান্ডা শীতল গলা। হ্যানরি, আমার প্রিয় বিশ্বস্ত দেহরক্ষী। আচ্ছা হ্যানরি, আচ্ছা হ্যানরি, সাহস কোথা থেকে যৌতুক হিসেবে নিয়েছিল বলতো? তুই যে জায়গা থেকে নিয়েছিস আমিও সেই জায়গা থেকে নিতে চাই। হেনরির এক পাশে বেঁকে যায়, হাওয়া করে কেঁদে হচ্ছে। নিকের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কথা গলায় আটকে আছে। আমাকে ক্ষমা করে দিন বস। টাকা আর ক্ষমতা পাওয়ার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল এইভাবে অন্যের দেহরক্ষী হয়ে আর বাঁচতে হবে না, আমাকে মাফিয়া হিসেবে গড়ে তুলবে। এতটা লোভ দেখিয়েছে আমাকে যে নিজেকে ভুলে গিয়েছিলাম। আমি ক্ষমতা পাওয়ার লোভে বিশ্বস্ততা বিক্রি করে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন বস। আর চল শক্ত করে তাকায় হেনরির কথায়, প্রতিটি গট অগ্নিদৃশ্যে নিক্ষেপ করে। নিক গ্রীবাদেশ নাড়িয়ে হেনরির গলায় চেপে ধরে ঝুঁকে পড়ে, অন্য হাত দিয়ে চুল টেনে ধরে বলে, ক্ষমা? এসব ফাকিং মায়া গ্যাংস্টার বস নিক জেফরানের ধারে কাছেও নেই। আমার সামনে কি উঁচু গলায় কথা বললো তার জিভ টেনে ছিঁড়ে ফেলে। জীবনে কোনোদিন কাউকে একবারের জন্য ক্ষমা করিনি। I will fucking wash my body with the blood of your body. নিকের ঠান্ডা কথা হেনরির পুরো শরীর জমে যায়। কায়াত বলেছিল সবকিছুকে রক্ষা করবে, শুধু কাজটা করে দিতে, কিন্তু শালা তাকে অর্ধেক রাস্তায় ফেলে গিয়েছে। এখন নিজের জীবন কিভাবে বাঁচাবে এটা নিয়েই তো সে তরপাচ্ছে। সে খুব ভালো করে চেনে সামনে দাঁড়িয়ে থাকা জানোয়ারটাকে। বিগত 10 বছর ধরে তার আন্ডারে কাজ করে যাচ্ছে। তার প্রতিটি ছান্দা খুন সম্পর্কে টুকটাক ধারণা আছে। শত্রুদের ধরে নৃশংস মৃত্যু দেওয়া একজন দেহরক্ষী হওয়ার কারণে গ্যাংস্টার বস থেকেই ট্রেনিং প্রাপ্ত সে নিজেও শত্রুদের ধরে এনে নিজেও জঘন্য মৃত্যু দেয়। কিন্তু নিক জেফরানের মারার স্টাইলই অন্যরকম। আগে শত্রুকে জঘন্যভাবে মারে, এরপর সেই তাজা রক্ত দিয়ে নিজে গোসল করে। সহকারী শ্যাডো আর হান্টার সেই মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। কথাগুলো ভাবতেই হেনরির মাথা ঘুরে আসে, গলা শুকিয়ে আসে। তৃষ্ণার্ত হয়ে তাকায় নিকের দিকে। নিকের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আমাকে মারবেন না বস, আর কোনোদিনও আপনার অবাধ্য হব না। নিক খুট করে জানোয়ারের মতো হেসে ওঠে। এত নৃশংস সেই হাসির শব্দ যেন কোনো পিশাচ চিৎকার করছে। নিকের হাসিতে সমস্ত গার্ড নিজেদেরকে ভয় সিটিয়ে নেয়। নিক চোখ কামড়ে ধরে চিৎকার দিয়ে হচ্ছে, শুয়োরের বাচ্চা, ক্ষমা চাচ্ছিস কিভাবে? আমার টাকা খেয়ে, আমার নুন খেয়ে আমার পিঠে ছুরি মারা স্পর্ধা দেখালে কিভাবে? বোমা হামলাটা সেদিন তুই করেছিস, তাই তো? কি ভেবেছিস মরে যাব? তোকে কেউ কোনোদিন ধরতে পারবে না? গ্যাংস্টার বস তোদের মতো কিছু 5-8 টাকার লোকের ষড়যন্ত্রে মরে যাবে ভেবেছিস? হ্যাঁ, অপরাধীকে ক্ষমা করা যায়, কিন্তু একজন বিশ্বাসঘাতককে না। তারা সাপের থেকেও বিষধর, যে কোনো সময় সুযোগ বুঝে ছবল মারে। আর আমি তো সামান্য অপরাধকেও ক্ষমা করি না, সেখানে বিশ্বাসঘাতককে ক্ষমা করবো কিভাবে? নিক থেমে লোকটার চোয়াল চেপে ধরে শক্তভাবে চোখে চোখ রেখে তাতে দত পিষে বলে, তোর কারণে আমি আমার স্ত্রী থেকে 5 মাস দূরে ছিলাম। যার থেকে 1 ঘন্টা দূরে থাকলে আমার ছটফটানি শুরু হয়, সেখানে আমি 153 দিন, মানে 3672 ঘন্টা দূরে ছিলাম। হয়তো তার থেকেও বেশি। আমাকে হারিয়ে যতটা কেঁদেছে তার প্রতি ফোঁটা অশ্রুর হিসেব তোকে দিতে হবে। তুই আমাকে নয়, আমার দুর্বলতা, আমার কলিজে আঘাত করেছিস। আমার অনুপস্থিতিতে বারবার মিনারের ভেতরে আক্রমণ করার চেষ্টা করেছিস। কি মনে করেছিস জানতে পারবো না? মরে যাব? ভেতরে আমার প্রাণভোমরা ছিল, আমার স্ত্রী ছিল। কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা, তোদের সাহস কিভাবে হলো? কুত্তার বাচ্চা, তোদের সাহস কিভাবে হলো সেখানে আক্রমণ করার? যদি একটা আঁচড়ও তার শরীরে আমি দেখতে পেতাম, তবে জীবন্ত তোদের কাঁচা চিবিয়ে খেতাম। নিকের ভয়ানক গর্জনে চারপাশটা ভারী হয়ে ওঠে। আরিস ভয় পাচ্ছে। নিকের রাগ অতিরিক্ত উত্তেজিত হওয়া ওর জন্য নিষিদ্ধ, কিন্তু এখন বলতে গেলে ওকে জবাই করে ফেলবে। রেগে গেলে নিজের মধ্যে থাকে না ও। আরিস শুকনো ঠোক গেলে শ্বাস নিতে যাবে তার আগে নিকের গর্জন কানে আসে। আরিস নিজেই কেঁপে উঠছে নিকের দিকে তাকিয়ে। A garrote in his hand. আরিস টেবিলের উপর রাখা গ্যাডারটা নিকের দিকে এগিয়ে দেয়। নিক হাতে তুলে নিতে এই লোকটা পায়ে ধরে চিৎকার করতে থাকে, ক্ষমা ক্ষমা করে দিন বস।
পুরোটা জীবন আপনার গোলামি করে কাটাবো। কোনোদিন আপনার বিরুদ্ধে যাওয়ার কথা চিন্তাও করব না। এইবারের মতো জীবন ভিক্ষা দিন। নিক লাথি মারে। লোকটা ছিটকে পড়ে কিছুটা দূরে। নিক সামান্য ঝুঁকে প্রশ্ন করে, মাদারফাকার, তোর রক্ত দিয়ে গোসল না করে অবধি আমার শান্তি মিলবে না। এখন বল, তোর মাস্টার মাইন্ড কে? কার সাথে হাত মিলিয়েছিস? লোকটা এবার চুপ হয়ে যায়। সে এমনিতেও বাঁচবে না, তবে আসল কালপিটের নাম বলেই কি লাভ? সিংহের খাঁচায় একবার যখন ঢুকে পড়েছে তখন ছিন্ন ভিন্ন হয়ে বের হবে। সেখানে বাঁচার আশা নিয়ে হাজারটা খরগোশ এনে দিলেও লাভ হবে না। হেনরি কাটা রক্তাক্ত ছোচ নিয়ে হেসে বলে, কালপ্রিটের নাম তো আমি বলবো না বস, বলে দিলে তো আসল খেলাটাই শেষ। নিকের কুচকে যাওয়া ফ্রিজেরা সোজা হয়ে যায় আগ্নেয়গিরি লাভার মতন চলতে থাকে তার চক্ষু দেয়। সবাই চোখের পলক ফেলার আগে হিংস্র হায়নার মতন ঝাঁপিয়ে পড়ে হেনরির উপর। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘাতক ক্ষিপ্র গতিতে তারের লুপচি হেনরির গলায় উপর দিয়ে গলিয়ে দেয়। তাজা রক্ত গলগল করে পড়তে থাকে। হেনরির চোখ দুটো যেন বেরিয়ে আসবে। নিক আরো জোরে চেপে ধরে হুঙ্কার ছাড়ে, বল, আসল কালপ্রিট কে? বলবো না। আবারও আক্রমণের শিকার হয় গ্যাংস্টার বস। বর্বরতার সাথে হেনরির মেরুদণ্ডের উপর প্রবলভাবে চাপ দেয়, যাতে নড়াচড়া করবার বা ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ না পায়। দু হাতও দুই দিকে টেনে ধরার সাথে সাথে চিকন তারটি চামড়া ভেদ করে হেনরি গলাকাটা মুরগির মতো ছটফট করতে শুরু করে। আরিশ এসে পাশে দাঁড়ায়। মৃত্যুর এই খেলা থামাতে বলে, নিক, শান্ত হ কিছুটা। হেনরি মরে গেলে কিভাবে জানবো আসল ঘাতক কে ছিল? কার কথায় ও এমন করেছে? নিক জল শক্ত করে বলে, ঘাতকের ঠিকানায় আমি 24 ঘন্টার ভেতরে পৌঁছে যাব, কিন্তু এই রাস্কেলকে 2 মিনিটে নিঃশ্বাস নিতে দেব না। এর রক্ত দিয়ে গোসল না করে অবধি শান্তি মিলবে না। আরিশ আর কিছু বলার সাহসই পায় না, মাথা নাড়িয়ে পেছনে সরে আসে। যখন বলেছে 24 ঘন্টার ভেতরে পৌঁছে যাবে, তার মানে ঘাতকের হেন্স সে পেয়ে গিয়েছে। আরিশ বাঁকা হেসে বসে পড়ে স্টিলের চেয়ারে, দৃষ্টি তার সামনের দিকেই। বিভৎস মিত্র অপেক্ষায় শিকার যখন প্রাণপণ হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করে, নিক তখন তার পুরো শরীরে শক্তি দিয়ে তারটি আরো জোরে টেনে ধরে। নিক শেষবারের মতন গর্জে ওঠে, শেষবার জিজ্ঞেস করছি, আসল ঘাতক কে? লোকটা নিশ্চুপ থাকলো, কোনো উত্তরই দিল না। নিক আরও ক্ষিপ্ত হয়ে উঠছে, হিংস্র বাঘের মতন ছাপিয়ে পড়ে আবারও। ধারালো সূক্ষ্ম মাঝারি সাইজের ছুরি দেয়া লোকটার দু চোখের ভেতর ঢুকিয়ে দেয়। এমন বিভৎস মৃত্যু দেখে অনেকে আর স্থির থাকতেই পারলো না। অনেকে চোখ সরিয়ে নেয়, আবার কেউ কেউ আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সে এক জ্যান্ত মানুষের মৃত্যু যন্ত্রণার প্রদর্শন, যা দেখার পর রাতের ঘুম হারাম হতে বাধ্য। অনিক সেই দিকে তাকায়, পৈশাচিক হাসলো, হাতে বড় একটা চা পাতে নিয়ে প্রতিটা কর্তের উদ্দেশ্যে বলল, দেখে নে, শিখে নে, অনুভব করে নে। যদি কখনো কেউ পিছনে আঘাত করার কথা স্বপ্ন ভেবে থাকিস, তবে এর থেকে ভয়ানক অবস্থা করব। মনে রাখিস, এইসব ঠুনকো ষড়যন্ত্রটা আমার বালও ছেড়তে পারবি না। আমার খেয়ে আমার পরে যদি পিছনে আঘাত করতে আসিস, তবে যন্ত্রণার দ্বিগুণ দেব। প্রতারক আর বিশ্বাসঘাতক হওয়ার জন্য নিজের জন্মদাত্রীকে বাঁচিয়ে দেয়নি, বাকিটা ভেবে নেয়। প্রতিটি গার্ড মাথা নিচু করে ফেলে। আবারও নিক চাপাতি দিয়ে এগিয়ে যায় কাতরে থাকা হেনরির দিকে। হিংস্র ক্ষিপ্ত চোখে এক পলক তাকিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। নিক আঙুলের সাহায্যে কপালের রক্ত মুছে ছিটকে ফেলে দেয়, এমনভাবে ফেলে দেয় যেন কোনো আবর্জনা। আরিশ তাকিয়ে থাকে ঘাসগুলোর দিকে। এখন আসল কালপিটকে ধরবো কিভাবে? নিক বাঁকা হেসে আরিশের হাতে একটা কার্ড ধরিয়ে দেয়, এরপর ঢুকে পড়ে গোপন কক্ষে। আরিশ বেকুবের মতন তাকিয়ে থাকে কার্ডটার দিকে। কার্ডটার অপর পাশ দেখেই থমকে যায়। কায়াত প্রায় 70 লক্ষ টাকা দিয়েছে হেনরিকে, তারই কার্ড এটা। 70 লক্ষ টাকার বিনিময়ে নিককে মারার সুপারি নিয়েছে এই বাস্টার্ড। কিন্তু আরিশ ভেবে পাচ্ছে না নিক কখন হেনরির পকেট থেকে এই কার্ড বের করলো। সে তো চেয়ারে বসে সবটা হিংস্রতা দেখছে, কিন্তু কার্ড বের করার দৃশ্য তো সে একবারও দেখেনি। কখন বের করলো? আরিশের মাথা হ্যাং মেরে ওঠে। আরিশ ছুঁচ কামড়ে ধরে নিয়েছে। হিটলারের বাচ্চা মারতে মারতে কখন এই কার্ড হাতিয়ে নিল? সেজন্যই তো বলি, আসল কালপ্রিটের নাম আদায় না করে এইভাবে মেরে ফেলেছে কেন? রাত তখন
প্রায় 10টার কাছাকাছি নিস্তব্ধ চারিপাশ। শয়নকক্ষে মৃদু লাল ও নীল ডিম লাইটের আলো চিকচিক করছে। সে অস্পষ্ট আলোয় এনির মুখচ্ছবি উজ্জ্বল হয়ে ফুটে আছে। গভীর নিদ্রা আচ্ছন্ন থাকায় তার চেহারায় এক প্রকার স্বর্গীয় প্রশান্তি বিরাজ করছিল, কিন্তু সেই শান্তি ছিল ক্ষণস্থায়ী। হঠাৎ এক অজানা অস্বস্তিতে ঘুমের ঘোরেই পুরুষ রিড়ি করে কেঁপে উঠছে। মনে এক অদৃশ্য ছটকা, এনি চেতনা ফিরে আসে। মুহূর্তে চোখের পাতা মেলে তাকায় সে, কিন্তু চোখের সামনে ভেসে থাকা মায়াবী আলোর দেখা সুযোগটুকু পায় না সে। পেটের ভেতর থেকে উঠে আসা এক তীব্র অসহনীয় ব্যথা কুচকে যায় তার ললাট। একদম গভীর থেকে আচমকা এক প্রবল মোচড় দিয়ে উঠছে যন্ত্রণার ঢেউ আসছে পড়ে। সেই অসহনীয় ব্যথার অভিজ্ঞতা এই মুহূর্তে এনি মসৃণ ললাট রেখায় রেখায় কুচকে যায়। যন্ত্রণার তীব্রতা এতটাই প্রখর যে ছিল যে নাকে ডগা সে শুভ্র হয়ে উঠে এবং সুটা মুখভঙ্গি এক যন্ত্রণা কাতর বিকৃতিতে রূপ নেয়। এনি প্রাণপণে চেষ্টা করছিল চিৎকার দমন করতে, কিন্তু ব্যথার চোটে তার পাটি জোড়া শক্ত হয়ে বসে যায়। তত দত চেপে সহ্য করতে থাকে, কিন্তু শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আসছিল তার। এক অবাধ্য আর ও আদিম কাঁপুনি তার পেশিগুলোকে অবশ করে দিচ্ছিল। সেই অসহ্য যন্ত্রণার রেশ কেবল পেটে সীমাবদ্ধ রইল না, বরং তার বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল শরীরের প্রান্তীয় স্নায়ুগুলোতে। দরদর করে ঘামতে শুরু করলো তার পায়ের পাতা। বিন্দু বিন্দু শীতল ঘাম জমে উঠল কপালে। রঙিন জিমলাটের মায়াবী আভা এখন তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। এনির গলা শুকিয়ে আছে, মৃত্যুটা খুব সন্নিকটে মনে হচ্ছে। নিকের মুখটা দেখার জন্য মরিয়া হয়ে উঠছে শেষবারের মতো। উন্মাদ পুরুষটার কণ্ঠস্বর শোনার জন্য ছটফট করে উঠছে মন। এনি বহু কষ্টে ফোন হাতিয়ে নিয়ে নিকের নাম্বারে ফোন দিতে চাইল, কিন্তু ফোন দিতে হাত কাঁপছে। কোনো কিছু না ভেবে এনি ফুপিয়েও কেঁদে ওঠে। নিক নিজেও অস্থির হয়ে পায়চারি করছিল। বোমা হামলায় প্রায় 150 কোটি টাকার জিনিস ছিল, আর সব কিছুই একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। তার উপর এনি প্রেগনেন্সি নিয়ে প্রচুর অস্থির। রাতে কোনো রকমে ঘুম নেই। এনির ছোট্ট মাথাটা বুকের সাথে চেপে ধরে শুয়ে থাকে। চোখের পাতা এক করলে মনে হয় মেয়েটা ব্যথায় চিৎকার দিয়ে উঠছে, কষ্ট পাচ্ছে। নিকে এমন দেওয়ানা হতে দেখে হারিস ফিরে চায়। তুই কি অ্যানিকে নিয়ে টেনশনে আছিস? নিক কপালে আঙুল ঘষে বলে, আর কে আছে আমার যাকে নিয়ে টেনশন করব? জীবনের প্রথম মনে হচ্ছে আমি অসহায়। যার এসে আন্ডারগ্রাউন্ড কাঁপে, সে ভয় ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না। গ্যাংস্টার বস নিক জেভরানো ভয় পাচ্ছে, এমন ভয় যার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। আরিশ নিজেও ভয় পাচ্ছে এনিকে নিয়ে। ওর শারীরিক দুর্বলতা, রক্তশূন্যতা সব একসাথে দেখা দিয়েছে। আরিশ নিকের কাঁধে হাত রেখে মৃদু অদ্ভুত গলায় বলে, তুই ভয় পাচ্ছিস? গ্যাংস্টার বক নিক জেভরান ভয় পায়? একজন আন্ডারগ্রাউন্ড টেরোরিস্ট ভয় পায়? নিক চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। নিজের জন্য নয়, ওর জন্য। ওর কিছু হয়ে গেলে গ্যাংস্টার বসের অস্তিত্ব এমনিতেও শেষ। আমার সব থেকে বড় ভুল ছিল ওর কাছে যাওয়া। যদি আমি একটু গভীরভাবে আলিঙ্গন না করতাম, তবে আজ অন্তত প্রেগনেন্সির মতো এমন রিডিকুলাস ফাকিং জিনিসের সম্মুখীন হতে হতো না। আরিশের কপালে ভাঁজ পড়ে। নিককে যেভাবে বাচ্চাকে তুচ্ছ করে দেখেছে, জন্মের পর কোনোদিন কোলে নেবে তো? বলে। নিক তারা তোর সন্তান নিক। বিরক্তি নিয়ে জবাব দেয়। সো হোয়াট? আরিশ খুশি মনে এসে বলে, জন্মের পর আমাকে দিয়ে দিস। রাত জেগে কষ্ট না করে ফ্রিতে পেলে একদম বুকের সাথে মিশিয়ে রাখবো। আশা রাখছি তোর বাচ্চা তোর মতো হিটলার হবে না, একদম অ্যানির মতো কিউট হবে। আদুরে কণ্ঠ দিয়ে আমাকে এসে ডাক দেবে, পাপা আই লাভ ইউ। আমিও জড়িয়ে ধরে বলবো, আই লাভ ইউ কলিজা। আরিশ বলতে দেরি হলেও তার কলার চেপে ধরতে গ্যাংস্টার বস এক মুহূর্ত দেরি করলো না। তাতে দত পিছে শাসিয়ে বলে। আজ বলেছিস, নেক্সট টাইম যেন আর বলতে না দেখি। আরিশ বেকুব পড়ে যায়, বুক ফুলিয়ে বলে, আশ্চর্য নিক, তুই নিজেই বাচ্চাকে তাচ্ছিল্য করছিস আর আমাকেও নিতে দিবি না। তবে করবি কি বাচ্চা দিয়ে? এই ধর তোর একটা মেয়ে হলো, সে তোকে এসে বলছে, পাপা আই লাভ ইউ। পাপা তুমি অফিস থেকে কখন ফিরবে? তো অনেক মিস করছি তোমাকে। আরিশ আর বলতে পারলো না। নিক তার মুখের মধ্যে খুশি মেরে চেঁচিয়ে উঠছে। Fuck off, bastard. Stop. Just stop. নিক ঘন ঘন শ্বাস নিচ্ছে, কপাল দিয়ে খুচরো ঘামের রেখা দেখা যাচ্ছে। এসি রুমে বসেও ঘামছে। উত্তেজিত ছন্নছাড়া নিককে দেখে আরিশ ফিরে যায়। নাক দিয়ে রক্ত বের হচ্ছে, আঙুলের সাহায্যে রক্ত মুছে হেসে দেয়। নিশানা একদম ঠিক জায়গায় লেগেছে।
সে ইচ্ছে করেই মেয়ের প্রসঙ্গ এনেছে, খুব করে বুঝেছে মেয়ে হলে এই হিটলার আরও দুর্বল হয়ে পড়বে। তাই তো আদুরে কথাগুলো নিতেই পারেনি। কেমন ছন্নছাড়া পাগল হয়ে উঠেছে। মেয়েরা বাবার জীবন হয়, এমনও হতে পারে একটা মেয়ে হলে নিকের ছন্নছাড়া জীবন সুন্দর করে তুলেছে। আরিশ নাকে হাত দিয়ে বলে, মেরেছিস ভালো কথা, একটু আস্তে মারলে কি হতো ভাই, নাক দিয়ে ব্লাড বের হচ্ছে। নিক উত্তর দিতে চাইল, কিন্তু তার আগে উচ্চ আওয়াজ ফোনে বেজে উঠল। নিক ফ্রিকুচকে স্ক্রিন দিকে তাকায়, ঝলমল করছে একটা আদুরে নাম। আমার ব্লাড রোজ। নিক ঠোঁচ কামড়ে ধরে নিজের। এক সেকেন্ডও দেরি করলো না, ফোন রিসিভ করতে ওপাশ থেকে ফুপানোর আওয়াজ ভেসে আসে। অস্থির গ্যাংস্টার বস আরও অস্থির হয়েছে, বিবাদের চেপে ধরে জিওপার সাহায্যে। কথা বলতে পারছে না, অতিরিক্ত নিঃশ্বাস ফেলার জন্য কোনো রকম উচ্চারণ করে বলে, বলি যে আমার কি হয়েছে? ইনি তাও উত্তর করলো না, শুধু বুক ভাঙা কান্নার আওয়াজটা নিকের মগজে গিয়ে ধাক্কা খায়। নিক পুরোটা বেপরা হয়ে উঠছে। এক ঝটকায় রুমের আসবাবপত্র লাথি মেরে সরিয়ে দিয়ে বুনো বাঘের মতো গজিয়ে ওঠে। বান্তের বাচ্চা কাঁদছিস কেন? নিকের ধমকে আরিশ নাক মুখ কুচকে ফেলে। এনি ধমকে শিউরে হচ্ছে খানিকটা, নাক টেনে বলে, অস্বস্তি লাগছে, কষ্ট অনুভব হচ্ছে, মনে হচ্ছে কোথাও হারিয়ে যাচ্ছি, চোখ খুলে রাখতে পারছি না আমি। একবারের জন্য আসবেন আমার সামনে? মুহূর্তের মধ্যে দিশেহারা হয়ে ওঠে গ্যাংস্টার বস। ধীরে ধীরে শ্বাস নেয়, কিন্তু তার শ্বাস স্থির নয়। ভেতরে অদৃশ্য অস্থিরতার মতো তা কাঁপতে থাকে। হুচ করে দৃষ্টি এক মুহূর্তের জন্য শূন্যতা স্থির হয়ে যায়, পরক্ষণেই তীক্ষ্ণ ও অনুসন্ধানী হয়ে ওঠে। নিক সোজা হয়ে দাঁড়ায়, পুরো শরীর শক্ত ও চানচান অবস্থায় স্থির থাকলেও সেই স্থিরতার মধ্যে স্পষ্ট অস্থিরতা অনুভূত হয়। সে এক হাতে ধীরে কপাল স্পর্শ করে নিজের ভেতরে বিশৃঙ্খলা ও চিন্তাগুলোকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু হাত নামিয়ে নিলে সেই কাঁপন পুরোপুরি থামে না। হাসছি আমি, খবরদার চোখ বন্ধ করবে না, অপেক্ষা করো আমার জন্য। আল্লাহর কসম করে বলছি, তোর কিছু হলে নিজেকে জ্বালিয়ে দেব। নিঃশ্বাস নাও। নিক আর কিছু শোনার পরিস্থিতিতে নেই, ফোনে ওইটাই সেটা বলতে বলতে নিজের সাথে রিভলভার না নিয়ে বেরিয়ে পড়লো কেবিন থেকে। আরিশ কিছুটা চিন্তিত হয়ে তাকালো। এমন বেপরা নিককে দেখে একটু বুঝতে পেরেছে নিকের এনির কিছুটা একটা হয়েছে, কারণ এই মাত্র এনির ক্ষেত্রেই নিক এতটা বেপরা হয়ে ওঠে। কি হয়েছে? ডেলিভারি পেইন তো না, কারণ সময় এখনো আসেনি, তবে কি হলো? আরিশ নিজেও তাড়ল না, নিকের রিভলভারটা হাতে নিয়ে সেও পেছনে দৌড় দেয়। নিক নিচে নেমে দ্রুত গাড়িতে উঠে সরাসরি ড্রাইভিং সিটে বসে পড়ে। অধিরাজ চিন্তিত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে আরিশও নেমে আসে। অধিরাজ এবং আরিশ কিচ্ছু বলার আগেই নিক কোনো কথা না শুনে গাড়ি দ্রুত চালিয়ে দেয় এবং অল্প সময়ের মধ্যেই সেটি দৃষ্টিসীমানার বাইরেও চলে যায়। আরিশ আতঙ্কে জমে যায়। এই মুহূর্তে নিক একদম ফাঁকা, সাথে অস্ত্র, দেহরক্ষী কিচ্ছু নেই। যত ক্ষমতাবান হোক, আক্রমণ করলে টিকে থাকা মুশকিল। আরিশ অধিরাজকে তাড়া দিয়ে বলে, অধিরাজ, নিকের গাড়ির পিছন পিছন চল। অধিরাজ আরিশের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে। কি হয়েছে স্যার? বসকে এমন লাগলো কেন? আরিশ মাথায় হাত দিয়ে বলে, অ্যানি ফোন দিয়েছিল, হয়তো কিছু একটা হয়েছে। আন্দাজ করেছিলাম, নয়তো সব ধ্বংস হয়ে গেলেও বস অন্তত এত বেপরোয়া হবে না। ম্যামেরই কিছু একটা হয়েছে। অধিরাজ স্টিয়ারিং ঘুরিয়ে বলে। নিকের গাড়িটি দ্রুতগতিতে মিনারের সামনে এসে হঠাৎ থেমে যায়। ব্রেকের তীব্র শব্দে চারপাশে নীরবতা মুহূর্তে ভেঙে পড়ে। তার মনে সময়ের কোনো হিসেব নেই, আছে শুধু এক অজানা তাড়না যা তাকে অস্থির ভাবে সামনে ঠেলে দিচ্ছে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে সে দরজা খুলে দ্রুত নেমে পড়ে, কোনো বিলম্ব না করে ভেতরের দিকে ছুটে যায়। নিকের চলাফেরা একেবারে অগোছালো ও ছন্নছাড়া, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে অনেক আগে। দৌড়ানোর সময় শ্বাস দ্রুত হয়ে উঠে আসে, বুকে অনিয়মিতভাবে ওঠানামা করতে থাকে, দৃষ্টি স্থির থাকতে পারছে না। নিজের রুমে এসে ছুঁচ কামড়ে ধরে নিচে, ভেতরে ঢুকার সাহস হচ্ছে না। নিজের সাথে যুদ্ধ করে ভেতরে ঢুকে সোজা এনির কাছে যায়। এনি দুই হাত পাশে ছড়িয়ে একদম নিদ্রায় আচ্ছন্ন। জ্ঞান হারিয়েছে নাকি অন্য কিছু বোঝা মুশকিল। নিক গলায় হাত দিয়ে নিঃশ্বাস টানে। ব্লাড রোজ। এনির কোনো রেসপন্স নেই। এনি ঘন ঘন নিঃশ্বাস টেনে এনির মাথাটা বুকের সাথে নিয়ে গর্জে উঠছে। কুত্তার বাচ্চা কথা বল, শালি ধান্দাবাজ। এই চোখ খোলা রাখতে বলেছিলাম না আমি? শুয়োরের বাচ্চা, চোখ বন্ধ করলে কেন? নিকের হুঙ্কারে এনি চোখ খুলতে পারছে না। তীব্র ব্যথায় সেই কখন জ্ঞান হারিয়েছে। নিক বেপরা হয়ে এনিকে পাজা করে তুলে নেয়। দরজার কাছে আসতে দেখে যে মোনালিসা দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে মাত্র এসেছেন তিনি। নিককে হুট করে সামনে থেকে তিনিও অপ্রস্তুত হয়ে পড়েন। আমাকে মিস্টার আরিশ ফোন করে জানালেন আপনার ওয়াইফের কিছু সমস্যা হয়েছে, তাই দেরি না করে চলে আসলাম। দেখি
শুয়ে দিন বিছানায়। নিক ঠোঁট কামড়ে ধরে নিচে, এনির শুকনো ঠোঁটে চুমুকে বিছানায় শুয়ে দেয়। এরই মধ্যে আরিশ আর অধিরাজ চলে আসে। দুজনের মুখেই চিন্তার ছাপ। ডক্টর মোনালিসা এনির হাতটা ধরে আফসোসের সুরে বলে, ওনার জন্য চিন্তা হচ্ছে। প্রেগন্যান্সি টাইমে এত দুর্বলতা সত্যি আশ্চর্যজনক। তবে ভেঙে পড়বেন না আপনি। আজ যেমন বেপরোয়া এসে দেখলাম, জানা মতে এতটা নরম আপনি নন। তাই শক্ত হয়ে থাকুন, শক্তি দিন ওনাকে। এমন সময় হুটহাট পেটে ব্যথা হয়, উনি সেটা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছেন। মেডিসিনগুলো দিয়ে যাচ্ছি, সময় মতো সেবন করাবেন। নিক কোনো উত্তর দিল না, শুধু এদিক সেদিক পায়চারি করছে। অধিরাজের চোয়াল চলে আসে। এইটা কি সেই হিংস্র পুরুষটা যে কিছু ঘন্টা আগে নিজের দেহরক্ষীকে একদম জাহান্নামের নমুনা দেখিয়ে এনেছে? ডক্টর মোনালিসা এনির মুখ ঠান্ডা পানি দিয়ে মুছে দেয়। এই এক মাসে কিছুটা স্বাস্থ্য হয়েছে। ডক্টর মোনালিসা হালকা হাসেন, তবে খুবই যত্নে আছে। উনি উঠে আরিশ আর অধিরাজের দিকে তাকায়, কিছু একটা বলতে চাইছে। নিকের উদ্দেশ্যে বলে, উনি এত ভারী কাপড় পরেছেন কেন? ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে নর্মাল কিছু পরিয়ে দিন। আর মিস্টার জেভরান, আপনার উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছিলাম। কি বলবেন? ডক্টর মোনালিসা আমতা আমতা করে বলে, আপনাদের মধ্যে কি এখন কোনো ফিজিক্যাল কিছু হয়? নিকের চোয়াল শক্ত হয়ে আসে। তার পিছে বলে, কমন সেন্সহীন মহিলা হলে কি মেয়ে জীবিত থাকতো? ডক্টর মোনালিসা থতমত খেয়ে যান। ভয় পেলেও চুল ঠিক করে বলে, আই নো মিস্টার জেভরান, সহজভাবে তো আর কাছে যান না, তাই না যাওয়াই উত্তম। আর 5 জন সাধারণ দম্পতি হলে তারা আলাদা ব্যাপার। প্রেগনেন্সির প্রথম 3 মাস শুধু বিতাড়িত থাকলেই হয়, কারণ এই সময় মিসক্যারেজেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর জন্য এটাই নর্মাল। কিন্তু আপনি তো আর ওই সব স্বামীর মতো না, তারা তো বউ অজ্ঞান করে না। তাই আপনি ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত দূরে থাকুন। নিকের ফ্রি কুচকে আসে। এই মহিলা আকার ইঙ্গিতে তাকে কি বোঝাতে চাইলো? আর ঠোঁট চেপে নিজে হাসি নিয়ন্ত্রণে রাখে। ডক্টর মোনালিসা আর দাঁড়ালেন না, দ্রুত প্রস্থান করলে রুম ছেড়ে। আরিশ নিজের হাসিটা থামাতে না পেরে মুখ চেপে ধরে রুম থেকে বেরিয়ে যায়। আরিশ হয়ে যাওয়াতে অধিরাজও দাঁড়ালো না। নিকের দিকে তাকিয়ে বোকা হেসে বের হয়ে যায়। নিক বিরক্তি নিঃশ্বাস নিয়ে এনির পাশে বসে। এনি পিট পিট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে নিকের গম্ভীর মুখটা দেখতে পেয়ে কপাল কুঁচকায়। নিক ঠোঁট কামড়াতে থাকে নিজে, চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করে এনির কপালে চুমু খায়। এনির জামার দিকে নজর যায়। এমন ভারী কাপড় দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। শক্ত করে এনির জামা খুলতে খুলতে ধমকায়, কতবার না করেছিলাম এসব গর্জিয়াস কাপড় না পরার জন্য। নরম কাপড় বলে কি সমস্যা হতো? এখন কষ্ট কার হচ্ছে? নিকের পরপর এমন প্রকারে ধমকে এনি নুয়ে যায়। অভিমানী চোখে পানি চলে আসে। পেটে সামান্য ব্যথা করছে, কিন্তু এই মুহূর্তে ব্যথার কথা বলা যাবে না। দেখা যাবে কোলে নিয়ে হসপিটালে দৌড় শুরু করে দিয়েছে। দুনিয়ার সবাইকে বিশ্বাস করলে এই লোককে নিয়ে কোনো বিশ্বাস নেই। ইচ্ছে হয়েছিল তাই একটু পড়েছিলাম। ইচ্ছে হলে পড়তে হবে? শ্বাসকষ্ট হচ্ছে কার? এখন যদি ঘুরে ছুটে যায়? ব্রেশ ওঠে, কিন্তু উঠিনি তো। আপনার বিরক্তি লাগলে বাইরে যেতে পারেন, বিরক্ত হতে হবে না আমায় নিয়ে। নিক গম্ভীর নিঃশ্বাস ছাড়ল। মেয়েটা আজকাল অতিরিক্ত বাচ্চামো করে। কই আগে তো কোনোদিন এসব বলেনি। এমনকি তার চোখে চোখ রেখেও কোনোদিন কথা বলে। নিক ঠোঁট কামড়ে ধরল নিজের। আগুনে পুরুক আর না পুরুক, আয়াত এক হিসেবে তার অনেক বড় উপকার করেছে। সেই যদি হারিয়ে না যেত, তার শূন্যতা এই রমণী কোনো কালেই অনুভব করতে পারত না। সারা জীবন এইভাবে ঘৃণা করে যেত। এনির মুখটা নেক শক্ত হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। কিছুটা কঠিন গলায় বলে, বিরক্ত হচ্ছে কখন বলেছি আমি? সেই আপনার ব্যবহার দেখলেই বোঝা যায়। এনির চোখে পানি টলমল করছে। নিকের চোয়াল শক্ত হয়ে আসে। থমকে বলে, কুত্তার বাচ্চা, কাঁদছিস কেন? বিরক্ত হলে কি এইভাবে পাগলের মতো ছুটে আসতাম? নিকের প্রগাঢ় ক্ষুদ্র ধমকে ছোট্টখাটো শরীরটা কেঁপে উঠছে। এনের দৃষ্টি নিকের থেকে সরিয়ে নিচু করে ফেলে। ছোট কাঁপছে তিত্তির করে। নিক সেই কাপা ছোটের দিকে তাকিয়ে ঠোঁট ভেজালো। এসির মতো থেকে ঘেমে একাকার অবস্থা। নিক ঘন ঘন নিঃশ্বাস নিয়ে এনির উদ্দেশ্যে বলে, এইভাবে চুপ থাকার মানে কি? আমি রেখে গেলে কন্ট্রোলে আনতে পারবে? আদর আল্লাহ দিয়ে মাথায় তুলে ফেলেছে। আমার থেকে মুখ ফিরে নেওয়ার স্পর্ধা দেখো কিভাবে। 2 মিনিটের মধ্যে যদি আমার দিকে না তাকাও, তবে খোদার কসম কি করবো নিজেও জানে না। রাগে জেদে এনির কান্না চলে আসে। একটু ভালো করে কথা বললে কি লোকে যা চলে যায়? এই কেমন পুরুষের প্রেমে পড়লো সে? নিয়তি কেন তার সাথে এত নিষ্ঠুর হলো? ঘৃণা করতো, তীব্র ঘৃণা।
যাকে দেখলে শরীরে কাটা দিয়ে উঠতো, ভয় দমড়ে মুচড়ে যেত, পানি পিপাসা তৃষ্ণার্ত হয়ে উঠতো। সে তীব্র ঘৃণা কিভাবে ভালোবাসে রূপান্তরিত হলো। এনি নিঃশ্বাস বন্ধ করে পিটপিট করে নিকের দিকে তাকায়। চাদরের নিচ দিয়ে নিক পুরোটা জামা খুলে ফেলে। এরপরও সামান্য ফর্সা ত্বক উন্মুক্ত হয়ে উঠছে তার সামনে। চোখ বন্ধ করে পিটপিট করে উঠছে। ও গড, এখন আমার ড্রাগস নিতে হবে। এনি কান পেতে শুনতে চাইল সে কথা, কিন্তু সেটা সৌভাগ্য শোনার ভাগ্য হলো না। এমনিতেই লজ্জায় মরে যাচ্ছে। নিকের গালির গুলোর কথা মনে হতে আবারও মন খারাপ করে ফেলে। এনি চোখে পানি টলমল করে ওঠে। নিক সেদিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। পর মুহূর্তে এনির উন্মুক্ত শরীরটা নিজের বুকের সাথে মিশিয়ে চিকিৎস করে। খারাপ লাগছে? অসুস্থ হচ্ছে? কি করতে হবে বলো? কি চাও তুমি? শুধু একবার বলো, সব তোমার পদতলে এনে রেখে দেবো। এনি নিকের বুকে না খুশি বলে। এভাবে গালি দিয়েছেন কেন আমায়? নিকের কপাল কুচকে আছে, ক্রিবাদেশ নাড়িয়ে বলে। আমি গালি দেই তাই গালি দিয়েছে। বুকে গালি দেওয়া অভদ্র আর কাপুরুষের লক্ষণ। নিক অদ্ভুতভাবে তাকালো এনির দিকে। আমি অভদ্র, চরম অভদ্র, কাপুরুষ জানোয়ার, নরপশু, হার্টলেস। তবুও তুমি আমার। ইউ আর মাই এডিকশন, আ ফিয়ার্স এডিকশন। ইউ আর মাই অবসেশন, আ টেরিফাইং প্রেজেন্স। এনি কাঁপছে নিকের দেহের উত্তাপে। এনি কাপা ঠোঁটের দিকে তাকিয়ে সাথে সাথে উম্মাদের মতন সেটা নিজের উষ্ঠ দ্বারা চেপে ধরে। হুট করে আক্রমণ হতে হকচকে হচ্ছে এনি। সহ্য হয়ে আসে চোখ দুইটা মুহূর্তেই বড় বড় হয়ে যায়। এনি শান্তভাবে বিষয়টা সামলে নেওয়ার চেষ্টা করে। এমন হুটহাট আক্রমণের শিকার সে প্রতিদিনই হয়, কিন্তু সামলে দিতে চাইলেও কি এমন বেপরোয়া পুরুষকে সামলে দেয়া যায়? নিকের হাত চলে যায় অবাধ্যভাবে। এনি আটকে ওঠে সামান্য। হাত শক্ত হাতটা চেপে ধরে আতঙ্কিত গলায় বলে, কি করছেন? নিক ধীরে ধীরে উপরে উঠে আসে। এনির গালে নাক ঘষে ফিসফিস করে উঠছে। বলেছি না আমার স্পর্শের সব আবার সজীব হয়ে উঠবে। এনি লজ্জায় কম্পিত হয়ে উঠল। চোয়াল পিছে নিককে কিছু বলতে যাবে, তার আগে গ্যাংস্টার বস ভয়ানক এক কাজ করে বসল। এনির চোখ বন্ধ করে খামচে ধরে নিকের পেজ। নিক এনির টি শার্টটা ঠিক করে কপালে চুমু খায়। ভালোবাসেন আমাকে? গ্যাংস্টার বসের চোখের মনি দুটো শুরু হয়ে আসে, ঠিক যেন শিকারি ধরার আগে কোনো হিংস্র চিতার দৃষ্টি। চোয়াল শক্ত হয়ে উঠেছে আর কপালে ফুলে উঠেছে এক সূক্ষ্ম ভাঁজ। এনি পেটের দিকে ইশারা করে। পেটে আমার বাচ্চা নিয়ে ঘুরছো আর জিজ্ঞেস করছো ভালোবাসি কিনা? এক নিবিড় অরণ্যের কোল ঘেঁষে অন্তরান জলরাশির বুকে জেগে থাকা এই নির্জন দ্বীপ, প্রকৃতির রুক্ষতা আর মানুষের তৈরি কৃত্রিম শৃঙ্খলার এক অদ্ভুত সংমিশ্রণ এই দ্বীপ। যে চারিদিকে গহীন অরণ্য, যার অন্ধকারে শাখা প্রশাখা। সেই অরণ্যর প্রান্ত ঘেঁষে উন্মুক্ত আকাশের নিচে সজ্জিত হয়েছে এই অভিজাত মণ্ডিত বিবাহ আসর। চারিদিকে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে ধবধবে সাদা লিলি এবং পাসিফ্লোরা ফুল। যে কেউ দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। এই নির্জন আইল্যান্ডসকে বেছে নেওয়ার পেছনে একটাই প্রধান কারণ, নিরাপত্তা নয় বরং অজেয়তা। বাইরে দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই স্থানটি গ্যাংস্টার বসের পার্সোনাল ডোমেইন। এখানে অনুপ্রবেশ মানে নিশ্চিত মৃত্যু। দ্বীপের চারিপাশে সারিবদ্ধভাবে মোতায়েন হাজারো দেহরক্ষী। তারা কালো পোশাকে আবৃত, কানে এয়ারপিস লাগানো, নিঃশব্দ তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে স্ক্যান করছে। তাদের চোখে কোনো আবেগ নেই, বর্বরতা আর হিংস্রতার প্রতীক তারা। চোখে আছে শুধু আদেশ পালনের যান্ত্রিক নিষ্ঠুরতা। তাদের এই চারিপাশে আছে প্রশিক্ষিত জঙ্গলি পশু, ছেড়ে দেওয়া হয়েছে নেকড়ে, হায়না আর অচেনা হিংস্র প্রাণে, যাদের উপস্থিতি ও গর্জনকে জিঙিয়ে মিনারে প্রবেশ দ্বারে ঢুকা অসম্ভব। রাতের অন্ধকার ধীরে ধীরে কমে আসছে। সূর্যোদয় হয়েছে অনেকক্ষণ আগে। সবার পরনে আজ সাদা কাপড়। নিক ডিভানে বসে আছে, তার সামনে একটা বড় সাইজের ল্যাপটপে দৃষ্টি, তার ল্যাপটপের দিকে যেখানে তার অবর্তমানে এনির সকল কাজকর্ম ক্যামেরাবন্দি হয়ে আছে। এনির পাগলামো, একা একা কথা বলা, চিৎকার করে কাঁদা, এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করা, প্রতিটি ঘটনা সূক্ষ্মভাবে পরখ করছে। এক জায়গায় প্রায় 7টা ঘন্টা ধরে বসে নেক সময় কোন দিক দিয়ে যাচ্ছে গ্যাংস্টার বসের খেয়াল নেই। সে বাম হাতে পরপর সিগারেট টানছে, অন্য হাতে ওয়াইনের গ্লাস ধরে রাখা, দৃষ্টি সম্পূর্ণ মনিটরের দিকে। অন্য সব প্রেমিক পুরুষ হলে প্রেমিকার এমন বিধ্বস্ত অবস্থা দেখে হয়তো কিছুটা কষ্ট পেত, মায়া কাজ করতো, কিন্তু নিকের ছোটের করে তৃপ্ত
হাসি ছিল, আর রহস্যের হাসি। নিক ল্যাপটপটা অফ করে উঠে দাঁড়ালো, চুলগুলো ঠিক করে ছোঁচ কামড়ে ধরে বলল, মাই ফাকিং বেবি গার্ল। এতটা উন্মাদ বিপরীত হবে জানলে অনেক আগেই দূরত্ব বাড়িয়ে দিতাম। বলেছিলাম না আমার প্রতি এমনভাবে আসক্ত হবে যে আমার অনুপস্থিতিতে আমার থেকে বড় সাইকোতে পরিণত হবে। আই নেভার এক্সপেক্টেড মাই ওয়ার্ডস টু কাম ট্রু সো কুইকলি। আর কিছুদিন চোখের আড়ালে থাকলে তো তোমাকে খুঁজেই পেতাম না। ডিড ইউ অলসো ফল ইনটু অল দিস ফাকিং অ্যাডিকশন? নিক কথাগুলো বলে বিড়বিড় করে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় 40 মিনিট ব্যয় করে ফ্রেশ হয়ে বের হয়। প্রশস্ত বুকে আর কাঁধে গড়িয়ে পড়ে প্রতিটি স্বচ্ছ জলকণা যেন ফসা ত্বকের উপর হীরের খুচির মতো চলছে। ত্বকের মসৃণতার সাথে বুকের ঘন রোমরাজির যে বৈপরীত্য, তা তাকে এক আদিম পুরুষালী আভিজাত্যে ধান করেছে। প্রতিটি পেশির খাঁজে আটকে থাকা পানি চুইয়ে পড়ছে মেঝেতে। ভেজা শরীরে হাতে খোদাই করা ড্রাগনটি যেন প্রাণ ফিরে পেয়েছে। পানির নীলে কালো কালিতে আঁকা আঁশগুলো চকচক করছে। পিছের বিস্তৃত সাপগুলো পেশির প্রতিটি সঞ্চালনের সাথে সাথে কিলবিল করে উঠেছে। নিক টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার দিকে তাকায়। আয়নার মধ্যে এক নারীর বিস্ময়কর নীলাভ দৃষ্টি চিকচিক করছে। নিক আয়নার দিকে তাকিয়ে দৃষ্টি তীক্ষ্ণ করে বলে, একজন জানোয়ারকে এইভাবে দেখা বাজে দেখে বেবি গার্ল। এমনিতে অস্বাস্থ্যকর আসক্তিতে পরিণত হয়েছে। এইভাবে তাকিয়ে থাকলে এর থেকেও বেশি কিছু হয়ে যেতে পারো। তবুও যদি দেখার ইচ্ছে হয় তবে আমি টাওয়াল ছাড়াই আসতে রাজি। এনির চোখ দুটো বন্ধ হয়ে যায়। লজ্জায় আবারও ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়ে। নিক ঠোঁট কামড়ে হেসে এনির পাশে এসে দাঁড়ায়। উঠে পড়ো দ্রুত, স্বামীর বাড়িতে এত দেরি করে ঘুমানো উচিত নয়। স্বামী শব্দটা এনির কানে ঝংকার তুলে। যতবার এই শব্দটা সে শ্রবণ করে ঠিক ততবার সে অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হয়। অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে তার নারী সত্তা। এনি আস্তে করে ব্ল্যাঙ্কেটে সরিয়ে হেলমেটে হেলান দিয়ে বসে। কখন আপনাকে দেখছিলাম? একদম মিথ্যে বলবেন না। নিক চাওয়াল জীবনের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলে, গ্যাংস্টার বস নিক জেভরান কখনো মিথ্যে বলে না বেবি গার্ল। তার চোখ কান সবসময় সজাগ থাকে। গ্যাংস্টার বস নিক জেভরান কখনো মিথ্যে বলে না বেবি গার্ল। তার চোখ কান সবসময় সজাগ থাকে। ডানে বামে ওপর নিচে যেদিকে লোকে তাকিয়ে থাকবে সেটা খুব সহজে অনুভব করতে পারি। আর অনুভব করাটা যদি হয় তোমার অস্তিত্ব নিয়ে, তবে সেটা 1000 মাইল দূরত্বে থেকে অনুভব করতে পারবো। এনি ফ্রিকুজ কালাম নিজের কথায় নিজেই ফেসে গিয়ে এদিক সেদিক তাকায়। হঠাৎ করে মনে হয় আজ অধিরাজ আর তানভীর পার্টি। মনটা খুশিতে ভরে উঠছে। যদিও সে তানভীরকে চিনে না তেমন, তবে অধিরাজকে খুব ভালো করে চিনে। কিছু একটা মনে হতে এই মনটা বেশি হচ্ছে। এত খুশি হয়ে লাভ কি? সে তো পার্টিতে যেতে পারবে না। যেখানে এই লোক একজন পুরুষের সামনে যেতে দেয় না, সেখানে তো অনেক পুরুষ থাকবে। এখন তো পরিস্থিতিও আলাদা। অসুস্থতা, প্রেগন্যান্সি নিয়ে যাওয়াটাও কষ্টকর, কিন্তু এনি তবুও যেতে চাচ্ছে। যেখানে এমন ছন্নছাড়া পুরুষটাকে সামলাচ্ছে, সেখানে সামান্য কষ্ট করে পার্টিতে অংশগ্রহণ নিতে পারবে। এনি মাথা নিচু করে মন খারাপ করে ভাবনায় ডুবে আছে। কানের কাছে ভেসে আসে আবারও পুরুষালী কণ্ঠস্বর। সমস্যা কি? এইভাবে মুখ ভার করে বসে আছো কেন? প্রতিদিনের মতো ফ্রুটসগুলো শেষ করো কুইক। ইনি মাথা তুলে পাশে তাকায়। প্রতিদিনের মতন অনেক ফ্রুটস কেটে রাখা হয়েছে। এই 1 মাস ধরে এসব খেতে খেতে তার মুখ তিতো হয়ে উঠেছে। যেন একটা মানুষ একটা না কত খেতে পারবে একই জিনিস। তবুও নিকের ভয় একটা আপেলের কুচি মুখে দিতে যাবে তার আগে নিকের ধমকে থেমে যায়। ফ্রেশ হবে কে? এনির মস্তিষ্ক সজাগ হয়। ফ্রেশ না হয়ে খাওয়া শুরু করে দিচ্ছিল। ভাবতেই শরীর খিনখিন করে ওঠে। এনি বিনা বাক্যে বিছানা ছেড়ে নামতে দাঁড়াতে নিক পাজা করে তুলে নেয়। এনির একটুর জন্য অবাক হয় না, কারণ প্রতিদিনই এই এমন করে ওঠার অভ্যাস হয়ে গিয়েছে তার। নিক বেসিনের সামনে এনিকে দাঁড় করিয়ে দেয়। 5 মিনিটের ভেতর ফ্রেশ করিয়ে আবার বিছানায় বসিয়ে দেয়। আদেশ করে বলে, 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করবে। এনি এক পলক পেয়ালার দিকে তাকায়, তো আবারও নিকের দিকে সামান্য হেসে বলে, না খেলে হবে না। নিকের চোখ শক্ত হয়ে আসে, দাঁত পিষে বলে, যদি একটা ফ্রুটসও বাকি থাকে তবে ট্রাস্ট মি ব্লাড রোজ, সোজা সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। হাতে আর মাত্র 2 মাস সময় আছে, এমনকি তার থেকেও কম হতে পারে। কি মনে হয়
এই দুর্বলতা নিয়ে পারবে বাচ্চা জন্ম দিতে? তার থেকে বড় কথা, এই দুর্বল শরীর নিয়ে আমাকে সামলাবে কিভাবে? এখন শান্ত আছে, তার মানে এইটা না যে আমি একদম শান্ত। তোমার শারীরিক অসুস্থতার কথা ভেবে দৌড়ে আছে, কিন্তু ভেবো না আজীবনের জন্য ছাড় দিয়ে ফেলেছে। আমি সেই ছন্ন ছাড়া পাষাণ গ্যাংস্টার বসই আছে, যাকে সামলাতে তোমার হিমশিম খেতে হয়। এমনিতেই তো বাচ্চা মানুষ, তার উপর আবার আরেক বাচ্চা নিয়ে ঘুরছ। পরিস্থিতির কথা ভেবে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। এনি থতমত খেয়ে মুখে তাকায় নিকের দিকে। এমন ঝাঞ্ঝা আর ভয়ানক হুমকি কিভাবে দিল লোকটা? 5 মাসে একদম কঙ্কাল হয়ে গিয়েছিল, এখন এই 1 মাসে যথেষ্ট স্বাস্থ্য হয়েছে তার। এনি রাগে ছিঁড়ে পুরো পেয়ালা নিয়েই বসে পড়ে, নিকের দিকে তাকিয়ে একটা একটা করে মুখের ভেতর ঠুকাতে থাকে। এনির এমন জেদ দেখে নিক ঠোঁট কামড়ে হাসে। নিজের কোনো বাক্যবায় না করে কাবারের দিকে এগিয়ে যায়, কালো ব্লেজার আর শার্ট নিয়ে চাল রুমে ঢুকে পড়ে। বের হয়ে আসে প্রায় 10 মিনিট পর। নিক বের হয়ে প্রথমে এনির দিকে তাকায়, পেয়ালা খালি দেখে ঠোঁটে বাঁকিয়ে হাসে। নিককে এমন কালো কাপড়ে আবৃত দেখে এনি অবাক হয়ে বলে, ব্ল্যাক পরেছেন কেন? নিক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, হাতে ঘড়ি লাগাতে গম্ভীর কণ্ঠে বলে, হ্যাভ ইউ এভার সিন মি ইন এনি কালার আদার দ্যান ব্ল্যাক? এনি ছোট উল্চিয়ে বলে, অন্যদিন আর আজ তো এক নয়, আজ অন্তত সবার সাথে ম্যাচিং করে হোয়াইট পরো। নিক চুলে হাত বোলাতে বোলাতে নিজের ঘাড়ে আঙুল দিয়ে স্পর্শ করে বলে, তোমার কি মনে হয় নিক জেভরন এইসব দুই একটা ফাকিং অনুষ্ঠানে নিজের কালার পরিবর্তন করবে? আমি অন্ধকার, যার উপরে বাইরে সব কালো, আর কালো ছাড়া আমার জীবনে কোনো রং নেই। যেদিনে অন্ধকার দুনিয়ায় পা রেখেছে, ঠিক সেদিন থেকেই কালো ছাড়া জীবনে কিছুই পড়েনি, আর এখন পড়বো ভাবলে মাথা থেকে সরিয়ে ফেলো। আমি আছি আপনার জীবনে, আর কোনো রং প্রয়োজন আছে? নিক শীতল দৃষ্টিতে তাকায়। এনি শুকনো ঠোক গিলে। এতটা ঠান্ডার শীতল দৃষ্টি তো ওনার নয়। এনি চোখের পাতা নাড়ায়, কোন রকমের তর্ক করতে ইচ্ছে করছে না তার। এই মুহূর্তে নিককে খুশি করতে পারলেই সে বাইরে যেতে পারবে, বিয়েটাতে অংশ নিতে পারবে। এনি ভেবেছিল নিক কিছু একটা বলবে, কিন্তু আশ্চর্যের বিষয় নিক একটা শব্দ উচ্চারণ করলো না। তাকে বেরিয়ে যেতে দেখে এনি খুব শান্ত গলায় বলল, নিক শোনো আমার কথা, আমাকে একা রেখে চলে যাবে? নিকের পা থেমে যায়। এনির মুখে তুমি উচ্চারণ শুনে গ্যাংস্টার বসের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। এই প্রথম এনির মুখে নিচের নামের সাথে তুমি শুনে কেমন যেন আপন লাগছে। এটা এতটা আপন যে মৃত্যুর আগে পর্যন্ত আলাদা হওয়ার ইয়াত্তা নেই। কি সাধারণ একটা উচ্চারণ, অথচ গ্যাংস্টার বসের দেহ, শক্ত দেহটা কম্পিত করে ফেলেছে। নিক ঘাড় ঘুরিয়ে এনির নীল চোখে দৃষ্টি রাখে, এলোমেলো সোনালি চুল, ফোলা ফোলা গাল। এই রূপের সংজ্ঞা কি নিকের জানা নেই, তবে সামনে বসে থাকা মেয়েটা তাকে ভেঙে ঘুরিয়ে দিচ্ছে এই মুহূর্তে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, রিপিট দ্য সেন্টেন্স अगेन। আবার বলো, ফাস্ট। ইনি পিটপিট করে তাকায়, অবুঝের মতো করে বলে। নিক কোন বাক্য? ধৈর্য হারিয়ে ফেলেছে, চোখ ভিজিয়ে ক্ষণ ক্ষণ নিঃশ্বাস টেনে বলে, একটু আগে কি বলছিলে, আবার বলো সেটা। ইনি অবুঝের মতো করে ঠোঁট উল্টায়। কি বলছিলাম? এনির এমন হেয়ালিতে নিকের ক্রোধ বৃদ্ধি পায়, সামনে এগিয়ে এসে ঘুরছে হচ্ছে। শুয়োরের বাচ্চা কি বলছিলি বল, রিপিট কর আবার সেই বাক্য। ইনি আতঙ্কে জমে যায়, মজা করতে গিয়ে ঘুমন্ত সিংহকে রাগিয়ে দিল না তো? কোন রকমের থতমত খেয়ে বলে, শান্ত হও। তোটা রেগে গেলে কিভাবে সামলাবো বলো তো? নিক চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে, কেমন উমাদের মতো এনির কপালে ঠোঁটে চুমু খায়, গলায় মুখ গুজে দিয়ে ক্ষণ ক্ষণ নিঃশ্বাস টেনে বলে, আবার বলো বেবি গার্ল, অশান্ত মনকে শান্ত করো। আপনি সোজা হয়ে বসুন, এমন কেন করছেন? নিক কামড়ে দেয় এনির গলার উপরে ছোট্ট তিলটাকে, রাগ মিশিয়ে বলে, আপনি নয়, তুমি বলতে বলেছি তোমাকে। এনি ব্যথায় চোখ খিচে ফেলে, অদ্ভুত আওয়াজে বলে, তুমি। আবার এনি নিকের গলায় হাত রেখে কানে কানে ফিসফিস করে বলে, তোমার ছাড়া আমি অসম্পূর্ণ, তুমিহীন আমি মৃত প্রায়। নিক চোখ কামড়ে ধরে হাসল, এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে মাতাল গলায় বলে, এই মুহূর্তে কতটা কন্ট্রোলেস হয়ে আছে যদি একবার অনুমান করতে পারতে, তবে লজ্জায় মিশে যেতে বেবি গার্ল। ভাগ্য ভালো আমার সন্তান তোমার গর্ভে, নয়তো এই মুহূর্তে মারাত্মক কিছু একটা ঘটে যেত। এনি লজ্জা ভুলে গিয়ে অবাক হয়ে বলে,
আপনার সন্তান সন্তান মেনে নিয়েছেন, কাছে টেনে নেবেন। ইনি ইচ্ছে করে প্রশ্নটা করেছে। নিকের চোখ মুখ গম্ভীর হয়ে উঠে মুহূর্তেই এমন পরিবর্তন দেখে ইনি তপ্ত শ্বাস ফেলে। গিরগিটিও এত দ্রুত রং বদলায় না। নিক কঠিন গলায় আদেশ দিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ো, একটু পর ফিরে আসছি আমি। ইনি নিকের হাত ধরে মিনমিন গলায় বলে। আমিও যাব আপনার সাথে। নিকের ভ্রু কুঁচকে আসে। কোথায় যাবে তুমি? অধীরাজ ভাইয়ার বিয়েতে। নিকের চল শক্ত হয়ে আসে। ইনি হাত ছাড়িয়ে তাতে তৎ পিষে বলে। কমন সেন্স কেমন তোমার? এই অসুস্থ অবস্থায় তোমাকে নিয়ে লোকের ভিড়ে নিয়ে যাব? ইনি নিকের দুই হাত ধরে বাচ্চাদের মতো করে ছোট চায়। এত ভালোবেসে তুমি করে রাখলাম, আর সামান্য আবদার পূরণ করতে পারছেন না? আপনি তো বলেন যা চাইবো তা পদতলে এনে দেবেন। আমি তো আর পরপুরুষের সাথে যেতে চাইছি না, আপনার সাথেই যাব। আপনার পেছন পেছন থাকবো, ওদের আনন্দের মুহূর্তের সাক্ষী হতে চাই। জাস্ট প্লিজ নিয়ে চলুন না। ইনি কেমন আবেগী হয়ে উঠছে, কিন্তু এই আবেগ নিকের হৃদয় ছুঁতে পারে না। বিরক্ত হয়ে বলে। আর কত জ্বালাবে আমাকে? এমনিতেই তো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছ। সাদা গাউন রাখা আছে ট্রায়াল রুমে, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবে। ভুলেও মুখের মধ্যে কিছু আস্তরণ লাগাবে না। এমনি কান্তিটা যেন তপ্তায় লেগে যায়। এমন আশ্চর্যজনক অবিশ্বাসী কথায় সে আমকের মতো তাকিয়ে থাকে নিকের দিকে। নিকের কথাগুলো এনির কানে পৌঁছানোর পর পরই তার শরীরের প্রতিটি স্নায়ু একসাথে বিদ্রোহ করে বসে। তবুকের ভিতরটা ধপ করে উঠে। মনে হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন একদম থেমে গেছে। এক অসহ্য ভালো লাগা তার ফুসফুস চেপে ধরলো। শ্বাস নেওয়ার মতো বাতাসটুকু এই ঘর থেকে যেন উধাও হয়ে গেছে। এমনকি এনির মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে নিক ঘড়ির দিকে তাকিয়ে বলে। 5 মিনিট শেষ হয়ে গেলে আমি চলে যাব। এইভাবে তাকিয়ে থাকবে নাকি রেডি হয়ে আসবে? ইনি খুশিতে পারছে না নিককে জড়িয়ে ধরতে। প্রথমবারের মতো গ্যাংস্টার বস তাকে বাইরে নিয়ে যাচ্ছে। যে লোক সামান্য বাতাসকেও জেলাসিতে ফেটে পড়ে, সে একটা বিয়ের পার্টিতে নিয়ে যাচ্ছে। ইনি বিশ্বাসই হচ্ছে না। কিছু কেমন যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। অতিরিক্ত খুশিতে কিছু বলতেও পারছে না সে। বিছানা থেকে নেমে দ্রুত ওয়াশরুমে দিকে দৌড় দেয়। ইনি এমন ভ্রু দৌড় দেখে নিক কিছুক্ষণের জন্য মতো আটকে উঠছে। ইনি কোনরকম গাউন হিজাব পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মাথায় একটা সাদা হিজাব। নিক চোখ কামড়ে ধরে তাকিয়ে থাকে। নিঃশ্বাস থমকে যায় তার। গাউনটি ছিল ধপধপে সাদা, মনে হচ্ছে ভোরের কুয়াশায় মোড়া কোনো স্বপ্ন। এর উপরিভাগে ছিল সূক্ষ্ম লিলেন আর নেটের কারুকাজে ঠাসা, যেখানে রূপুরি সুতোর ছোট ছোট ফুলগুলো তারার মতো চলচল করছিল। কোমরের নিচ থেকে গাউনটি এক বিশাল ঘের দিয়ে মেঝের উপর ছড়িয়ে পড়েছে। হাতে মুক্তোর মতো কারুকাজ করা। নিকের অন্ধকার ছায়ার পাশে ইনি যেন এক পশলা উজ্জ্বল রৌদ্র। বর্তমানটা ছিল এক হৃদয়হীন দানবের সামনে তার ব্যক্তিগত নারীর এক অভূতপূর্ব মুহূর্ত। ইনি যেন সাদা মেঘের ভেলায় চড়ে নিকের পাথুরে হৃদয়ে প্রেমের বৃষ্টি নামাতে এসেছে। ইনি নিকের কাছে এসে হাসি দিয়ে বলে। কবে এনেছেন এটা? কখনো দেখিনি তো। নিক চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। এসির মধ্যে দাঁড়িয়ে থেকেও ঘেমে যাচ্ছে। এনির দিকে না তাকিয়ে বলে। একটু দাঁড়াও, আমি আসছি। কথাটা বলে আর তাড়লো না, সোজা বারান্দায় চলে যায়। নিক চুল খামচে ধরে নিচে ঘন ঘন শ্বাস ফেলে। জিসেমটা নিজের হাতের নরম মাংসে পুশ করে দেয়। নিক হাতের দিকে তাকায়, চোখ কামড়ে ধরে, আবারও ভেতরে চলে যায়। নিককে আসতে দেখে এনি ঘাবড়ে যায়, বলে। আপনাকে কেমন যেন অসুস্থ লাগছে, শরীর খারাপ লাগছে। নিক এনির হাত ধরে বলে। মুখের ভেতরে ছুরি ঢুকে জিজ্ঞেস করছো ব্যথা পেয়েছে কিনা? এনি নিকের সাথে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে, অবাক হয়ে বলে। আমি কখন ছুরি ঢুকালাম? নিক কোনো উত্তরই দিল না। মেন করিডোর পেরিয়ে বাইরের আঙিনায় প্রবেশ করেছে। অনেক মাস পেরিয়ে পরে বাইরের জগতে এসে এনি সেই শির করে ওঠে, চোখ বন্ধ করে মিষ্টি বাতাস গ্রহণ করে। ইস, কতদিন পর সে দুনিয়ার আলো বাতাস দেখতে পাচ্ছে। সামনে তাকাতে এনির চোখ ছানাপড়া হয়ে ওঠে। এত সুন্দর করে সাজিয়েছে, যেন কোনো রূপকথার জগতে চলে এসেছে সে।
চারপাশে সাদা ফুল থেকে শুরু করে প্রতিটি লোকের ড্রেস এনি নাক ছিটকে বলে, আপনি বাদে সবাই সাদা। কারণ আমি সবার থেকে আলাদা। এনি খুশির কারণে এত কিছু ভাবছে না, তবে একটা জিনিস লক্ষ্য করেছে, তার দিকে কেউ তাকাচ্ছেও না। গার্ডদের দৃষ্টি নত হয়ে আছে আর আশেপাশে লোকেরাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে আছে। এনি কিছুটা অবাক হয়ে বলে, আমাকে কি বেশি বিশ্রী লাগছে? আমার দিকে কেউ তাকাচ্ছে না কেন? নিকের চোখ দুটো আগ্নেয়গিরির মতো জ্বলে উঠছে। নিকের চোখের দিকে তাকাতে এনি হাতকে উঠে আবারও খুশির কারণে মুখ থেকে বেরিয়ে গেছে। ঠোঁট ভিজিয়ে বলে, আমি সেভাবে বলিনি। আপনি ছাড়া আর কে তাকাবে আমার দিকে বলুন? আমি পুরোটাই তো আপনার। সবাই এমন মুখ ফিরিয়ে রেখেছে তাই জিজ্ঞেস করেছি।